মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি ভুল করিনি তাহলে, বিভাসও ভোলেনি এতদিন পর। আমার সামনে রাস্তার ওপারে একটা বাঁধানো কালভার্ট, সেই কালভার্টের গায়ে খড়ি দিয়ে একটা তীর চিহ্ন আঁকা। বিভাস ওই দিকে গিয়েছে। আমি যাতে পথ চিনে যেতে পারি তার জন্য রেখে গিয়েছে পথের নির্দেশ। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, বিভাস ডাকছে। তারাদাস বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র। জন্ম 1947 সালের 15ই অক্টোবর, প্রয়াণ 2010 সালের 18ই জুলাই। বাবার মতোই করেছেন শিক্ষকতা। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ কাজল এবং কাজলের পরের পর্ব তৃতীয় পুরুষ। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের বহু গল্প আপনি সানডে সাসপেন্সে আগে শুনেছেন। আজ শুনবেন একেবারে ভিন্ন স্বাদের একটি ছোট গল্প, বিভাস ডাকছে। গল্পটি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত তারাদাস বন্দ্যোপাধ্যায়ের রচনাবলিতে স্থান পেয়েছে। গল্পটির সন্ধান দেওয়ার জন্য আমরা তারাদাস বন্দ্যোপাধ্যায়ের পুত্র তথাগত বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার অগ্নি। শুরু হচ্ছে বিভাস ডাকছে। বেশ শীত পড়েছে। নির্জন প্ল্যাটফর্মে কনকনে হাওয়া বইছে হাড় কাঁপিয়ে। কোটের কলার উল্টে দিয়ে কান ঢেকে মাফলার জড়িয়ে বসে আছি। বিহারের কোনো এক লুপ লাইনের একটি অখ্যাত গ্রাম্য স্টেশন। যাত্রীদের জন্য একটা ওয়েটিং রুমও নেই যেখানে ঢুকেই ঠান্ডা বাতাস থেকে রেহাই পাওয়া যায়। আমাদের ট্রেনের এখনো প্রায় 1 ঘন্টা দেরি। এর মধ্যে উল্টো দিকে একখানা প্যাসেঞ্জার ট্রেন যাবে। সে ট্রেন আসবার প্রথম ঘন্টা পড়ে গিয়েছে। সমস্ত প্ল্যাটফর্মে সব মিলিয়ে বোধহয় জনাদশেক যাত্রী। এই স্টেশনে বিদ্যুৎ নেই। এখানে ওখানে গোটা কয়েক তেলের বাতি টিমটিম করছে। একটা সাদা কালো কুকুর দেওয়ালের কোণে কুণ্ডুলি পাখি ঘুমোবার চেষ্টা করছে, আর মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। একজন সবুজ আর কালো চেকওয়ালা কোট পরা লোক আমার দিকে পেছন ফিরে টিকিট ঘরে টিকিট কিনছে। লোকটার দিকে তাকিয়ে আছি, এমন সময় আমার সঙ্গী বললেন, ব্যানার্জি, আপনার কাছে সিগারেট হবে? পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে তাকে দিয়ে আমিও একটা ধরলাম। কি শীত দেখেছেন? কোথায় বাড়িতে চাদর মুড়ি দিয়ে এখন গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা খাবো তা না, কোথায় এখানে দেহাতের খোলা হাওয়ায় বসে কাঁপছি। শালা চাকরির দায়ে কি না করতে হয় বলুন। এ কথার উত্তর আমি দিলাম না, কারণ আমি তখন ভুরুকুচকে সবুজ কোট পরা লোকটার দিকে তাকিয়ে আছি। এমন একটা কোট আমি যেন এর আগেও কোথায় দেখেছি। কোথায় ঠিক মনে আসছে না, অথচ জিনিসটা আমার খুব পরিচিত। এরকম হালকা সবুজ জমির ওপর কালো চেকওয়ালা টুইডের জ্যাকেট। আমার নিতান্ত চেনা কে একজন যেন পড়তো। মনে আসি আসি করেও আসছে না। এরকম হলে ভারী অস্বস্তি হয়। টিকিট কিনে লোকটা সোজা ওদিকে হেঁটে চলে গেল। প্ল্যাটফর্মে সেদিকটায় ঘন অন্ধকার। অবশ্য আমার দিকে হেঁটে এলেও চিনতে পারতাম কিনা সন্দেহ আছে, কারণ ম্লান কয়েকটা তেলের লণ্ঠন অন্ধকারকে আরো রহস্যময় করেছে মাত্র। এমন আলো আঁধারিতে 3 হাত দূর থেকে মানুষ চেনা কঠিন। আমার সঙ্গী বোধ হয় আমার ভাবান্তর খেয়াল করেননি, বললেন, এই জমি এদিকে পাওয়া যাবে বলে মনে হয় না। লোহার ডগা কিংবা ওই ডালটনগঞ্জের ওদিকেই দেখতে হবে। একসঙ্গে এত জমি পাওয়া কঠিন, তারপর বেটারা আমাদের গরজটা বুঝতে পেরে দাম একেবারে চড়িয়ে দিচ্ছে। খুব চেনা
খুব চেনা। এবার উঠে গিয়ে দেখে আসবো নাকি? না, তাতে লাভ নেই। এদিকে তো তবু কয়েকটা আলো আছে। প্ল্যাটফর্মের ও প্রান্তের অন্ধকারে লোকটা নাকে নাক ঠেকিয়ে না তাকালে চেনা সম্ভব হবে না। আর যদি অচেনা হয় তাহলে আমাকে কাছে ঘুরঘুর করতে দেখলে ভয় পেয়ে যেতে পারে। চোর গুন্ডার উৎপাত যা বেড়েছে, বরং দেখি এদিকে আসে কিনা। কিন্তু লোকটার ফিরে আসার আগেই উল্টো দিকের প্যাসেঞ্জার ট্রেন এসে দাঁড়াল। স্টেশন 1.5-2 মিনিটের জন্য সরগরম হয়ে উঠল। মাটি খুঁড়ে যেন 3-4টে চাওলা আবির্ভূত হয়ে দৌড়ে গেল ট্রেনের দিকে। 4-5 জন লোক নামলো, 4-5 জন উঠলো। সবুজ কোট পরা লোকটিও কি এই গাড়িতেই উঠবে? 2 মিনিট পরে ট্রেন ছাড়ল। কামরার মধ্যে তীব্র আলো জ্বলছে, নানা ধরনের মুখ জানলায়। তাকিয়ে দেখছি ট্রেনের বেগ একটু একটু করে বাড়ছে। এমন সময় ঘটল ব্যাপারটা। শেষ কামরাটা যখন আমার মুখোমুখি, কামরার উজ্জ্বল আলোয় দেখলাম জানলা দিয়ে মুখ বাড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে বিভাস। তার গায়ে কালো সবুজ কোট। আমি প্রথমটা যেন বুঝতে পারছিলাম না কি হচ্ছে। খুব আচমকা কোনো অবাক করা ঘটনা ঘটলে মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে না। জানলার মুখ, পরিচিত কোট, এসব কিছু আরো অনেক স্মৃতির সঙ্গে জড়িয়ে এক মুহূর্তের ভগ্নাংশের মধ্যে মাথায় কোলাহল বাঁধিয়ে দিল। পর মুহূর্তেই আমি বিভাস বলে চিৎকার করে বেঞ্চি থেকে উঠে পড়লাম। কামরাটা তখন আমাকে ছাড়িয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে। গার্ডের গাড়ির পেছনে টেল ল্যাম্পটা মিলিয়ে আসছে। আমি কি করছি না ভেবেই 2 পা দৌড়ে গিয়ে কাজটার অসম্ভবতা বুঝতে পেরে থেমে গেলাম। আমার সঙ্গী ব্যস্ত হয়ে উঠে এসেছেন। একটা দেহাতি কুলি অবাক হয়ে হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। গাড়ি চলে গিয়েছে দূরে। ওই গাড়ির শেষ কামরায় বিভাস বসে আছে। কি হলো ব্যানার্জি? চেনা কেউ নাকি? কি হয়েছে? কি হয়েছে কি করে বোঝাই? বিভাস আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু, সেই স্কুল থেকে। আজ কতদিন পর বিভাসকে, কিন্তু কিন্তু তা কি করে হয়? তা যে একেবারেই অসম্ভব। 10 বছর আগে বিভাস মারা গিয়েছে। আমি তখন সবে চাকরি পেয়ে পাটনায় আছি। বাবা চিঠি দিয়ে জানিয়েছিলেন বিভাসের মৃত্যু সংবাদ। হঠাৎ মৃত্যু আসে, অন্ত্রে ফুটো হয়ে মারা যায়। 2-3 দিনের মধ্যে সব শেষ, কিছু করা যায়নি। ওই সবুজ কোটটা খুব প্রিয় ছিল বিভাসের। ব্যানার্জি? হ্যাঁ? কি হলো? কাকে দেখলেন? আমতা আমতা করে কি যেন বলে গেলাম। কাকে যে দেখলাম তা তো আমি নিজেই বুঝতে পারছি না। বললাম, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। স্টেশনের অফিস ঘরে ঢুকলাম। স্টেশন মাস্টার বিহারী, গোল মাথা, ঝাঁটার মতো গোপ, গায়ে গলা বন্ধ কোট। আমাকে ঢুকতে দেখেই বললেন, ক্যা চাইয়ে? এইমাত্র যে ট্রেনটা গেল সেটা কত দূর যাবে? ও 137 ডাউন। ও সামনের জংশন অবধি গিয়ে দাঁড়িয়ে যাবে, আর যাবে না। এই আগের জংশন থেকে পরের জংশন অবধি এটা শাটল ট্রেন আর কি। আচ্ছা, গাড়ি আসার আগে শেষ যে ভদ্রলোক টিকিট নিলেন, গায়ে কালো আর সবুজ কোট, উনি কোন স্টেশনের টিকিট কিনেছেন বলতে পারেন?
স্টেশন মাস্টারের ঝাঁটার মতো গোঁপ দুবার কাঁপল। দেখলাম সন্দেহে চোখের দৃষ্টি ছুঁচলো হয়ে এসেছে। काहे बताइए तो कौन है आप? না না, মানে উনি আমার একজন বন্ধু। হ্যাঁ, পেছন থেকে চিনতে পারিনি আর কি, পরে ট্রেনের জানলায় মুখ দেখে বুঝলাম। একটু বলতে পারবেন? ভদ্রলোক কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর দেখলেন ঝামেলা মিটিয়ে দেওয়াই ভালো। বললে কারোর ক্ষতি নেই, বরং না বললে ওর ক্ষতির আশঙ্কা আছে। জনহীন স্টেশন, উত্তর না পেলে রেগে গিয়ে আমি কিছু একটা করে বসলে ওকে বাঁচাবার কেউ নেই। তা বলতে পারি, কারণ আমি স্টেশন মাস্টার আর আমি টিকিট বাবু। এই ছোটা স্টেশন হ্যাঁ, বুঝলেন না? আপনার বন্ধু জংশনে টিকিট কিনেছিলেন, মানে একেবারে আখির স্টেশন তক যাবেন। ওদিকে যাবার আর গাড়ি আছে এখন? না, এখন তো আর নেই। 5 ঘন্টা बाद आएगा मिक्स पैसेंजर। ও শেষ রাতে একদম পৌঁছাবে। ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলাম। সঙ্গী বললেন, কি ব্যাপার বলুন তো ব্যানার্জি, একটু আপসেট লাগছে। এনিথিং রং? না না না, আসলে ওই গাড়িতে আমার ছোটবেলার এক বন্ধুকে যেতে দেখলাম, তাকে আমার খুব দরকার। আপনি একটা কাজ করুন না, আপনি রাঁচি ফিরে যান। আমি কাল পরশু আসছি। অফিসে এই যাও কিছু একটা বুঝিয়ে দেবেন আর কি। আর হ্যাঁ, আমার বাড়িতে একটু খবর দিয়ে যাবেন, শিউলি চিন্তা করবে। কিন্তু আপনি চললেন কোথায়? আমি এখন কোথাও যাচ্ছি না, আপনি আগে যাবেন, আমি পরের প্যাসেঞ্জারে ওদিকে জাংশনে যাব। কিন্তু আপনার বন্ধু কি ততক্ষণ স্টেশনে বসে থাকবে আপনার জন্য? সে কি আপনাকে দেখতে পেয়েছে? দেখা যাক। আধ ঘন্টা পরে রাঁচির গাড়িতে চেপে আমার সঙ্গী রওনা হয়ে গেলেন। স্টেশন আবার ফাঁকা। আমার হাতে 5টি দীর্ঘ ঘন্টা। অফিস ঘরে আবার ঢুকে বললাম, একটা কথা বলবো। আমার গলার স্বরে কি লিখতে লিখতে স্টেশন মাস্টার চমকে তাকিয়ে দেখলেন আপদটা এখনো দূর হয়নি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলিয়ে। বলছিলাম বাইরে বড় শীত আর কি, এই চেয়ারটাতে একটু বসবো? ভয় নেই, আমি চোর ডাকাত নই, আমি ভদ্রলোক। বোধহয় একটু লজ্জা পেয়ে ব্রিজপ্রসাদ বললেন, এই নামটা বাইরের সরকারি বোর্ডে লেখা দেখে এসেছি। নাই নাই, আরে চোর ডাকু কেন হবেন? বসুন বসুন, ওই চেয়ারটায় আরাম করে বসুন। তো এই ট্রেনে গেলেন না? না, একবার জাংশনটা ঘুরেই আসি, বুঝলেন না, দেখি বন্ধুকে পাই কিনা। আপনার বাড়ি এখানেই? না না, বাড়ি তো आरा जिला में है, यहाँ क्वार्टर है। आप? আমার বাড়ি বেঙ্গল, রাঁচিতে থেকে চাকরি করি আর কি। কোম্পানি একটা নতুন কারখানা খুলবে, তার জন্যই জমি খুঁজতে পাঠিয়েছিল। না, একসঙ্গে বেশি জমি কোথাও নেই। কথা বলতে বলতে টিং টিং করে ফোনের ঘন্টা বেজে উঠল। ব্রিজপ্রসাদ উঠে গিয়ে বললেন, হ্যালো। আমি আরাম করে চেয়ারে গা এলিয়ে চোখ বুজে ভাবতে লাগলাম। আমাদের ছোট্ট শহর, শহরের এক প্রান্ত দিয়ে বয়ে গিয়েছে নদী। রোজ বিকেলে আমি আর বিভাস বেড়াতে যেতাম নদীর ধারে। সূর্য অস্ত গিয়েছে, পশ্চিম আকাশ মুখ লাল করে নদীর আয়নায় নিজের ছায়া দেখছে। মাথার উপরে ঘরমুখো পাখির সারি। বিভাস আর আমি দুজনেই তখন কবিতা লিখতাম। অবশ্য সে আর এমন কি কবিতা, এখন মনে হলে হাসি পায়, কিন্তু তখন আমাদের ধারণা ছিল আমরা খুব বড় কবি হব। আমি বেশি দিন অবশ্য কাব্য চর্চা বজায় রাখতে পারিনি। আরো 90 জন মধ্যবিত্ত বাঙালির মতো কলেজ ছেড়ে চাকরিতে ঢুকে পড়লাম। কেবল স্মৃতি হিসেবে খাতা কখানা পড়ে আছে পুরনো একটা সুটকেসের তলার দিকে। কিন্তু বিভাসের মধ্যে
সত্যিই কিছু প্রতিভা ছিল। নানা কাজের ফাঁকে ফাঁকে ও আমাকে কবিতায় চিঠি লিখত। কয়েকটা কবিতা বেশ ভালো কাগজে ছাপাও হয়েছিল, সেটাও আমি জানি। একদিন নদীর ধারে বসে বিভাস বলেছিল, আচ্ছা, মরে গেলে মানুষ কোথায় যায় রে? আবার জন্মায়? তোর মাথায় এখন এসব ঢুকেছে নাকি? এই সাধু টাধু হবি না তো? না রে, ভাবলে অবাক লাগে। এই একটা জ্যান্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে, এই আর সে কোথাও নেই। যায় কোথায়? দেখ, একটা প্রতিজ্ঞা করি আয়। আমাদের মধ্যে যে আগে মরবে সে অপরজনকে এসে দেখা দেবে। করবি প্রতিজ্ঞা? তখন দেখা করা না করা কি তোর আমার হাতে থাকবে? যদি সে ক্ষমতা মৃত্যুর পরে থাকে তাহলে তাহলে দেখা দিবি, প্রতিজ্ঞা কর। মৃত্যুর এতদিন পরে কি তাহলে বিভাসের মনে পড়ল? তাই কি শীতের রাতে চকিতে দেখা দিয়ে গেল আমায়? বিভাস নিজের অবস্থা বিশেষ ভালো করতে পারেনি। ইদানিং একটা স্কুলে পড়াতো, আর বাড়িতেও গ্রুপ করে ছাত্রদের কোচিং দিত। 3-4টে বোন ছিল, ধার দেনা করে তাদের বিয়ে দিয়েছিল। আমরা ওকে বিয়ে করতে বললে হেসে বলতো, দাঁড়া ভাই, আগে হাঁপ জিরিয়ে, অনেক দেনা এখনো ঝুলে আছে মাথার ওপরে। বিয়ে করেনি, ভালোই করেছে। ওর সঙ্গে ওর বউ বাচ্চা কাচ্চাও মরতো তাহলে। কত স্মৃতি যে মনে আসে। আমাদের 3-4টে প্রিয় জায়গা ছিল বিকেলে বেড়ানোর। এক জায়গায় একজনকে না পেলে অন্য জায়গায় খুঁজতে যেতাম। এখনো চোখে ভাসছে সরকার বাগানের ভেতর জমিদারদের পোড়ো বাড়িটা। বড় বড় থাম, দেওয়াল ভেঙে স্তূপ হয়ে আছে, তার মধ্যে গজিয়ে উঠেছে জঙ্গল। এই ধ্বংসস্তূপের ভেতরে বসে আমরা সিগারেট খেতাম। তখন সবে সিগারেট খাওয়া ধরেছি। সিগারেট খেতাম আর কবিতা লিখতাম। একজন এসে অপরজন ভেতরে আছে কিনা বুঝতে না পেরে যাতে ফিরে না যায়, সেজন্য বিভাস মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করেছিল। সচরাচর বিভাসই আগে এসে যেত। ও ঢোকবার পথে কোথাও একটা ভাঙা থামে কি দেওয়ালে খড়ি দিয়ে যেদিকে গিয়েছিল সেই দিকটা লক্ষ্য করে একটা তীর চিহ্ন এঁকে দিত। সেটা দেখলেই আমি বুঝে যেতাম যে বিভাস ভেতরে আছে। আচ্ছা, আমি কাকে দেখলাম ট্রেনের জানলায়? এক মুহূর্তের জন্য এক চমক দেখা। আমার ভুলও তো হয়ে থাকতে পারে। ইনফ্যাক্ট হয়ে থাকতে পারে কেন, নিশ্চয়ই হয়েছে। মৃত মানুষ কি আবার ফিরে আসে নাকি? শুধু ওই এক মুহূর্তের দেখার উপর নির্ভর করে কাজকর্ম ফেলে এভাবে আলোর পেছনে দৌড়ে যাওয়া বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কোথাও নিশ্চয়ই একটা ভুল হয়েছে। বিভাসকে কিভাবে দেখা সম্ভব? বিভাস আর বেঁচে নেই, ভুল তো হয়েছে বটেই। তারপর চোখের সামনে দিয়ে অনেক ছবি চলে গেল। অনেক সূর্যোদয়, অনেক সূর্যাস্ত, অনেক বৃষ্টি ভেজা দিনে সবুজ ঘাস মাড়িয়ে হেঁটে যেতে যেতে বিভাসের উদাত্ত গলায় কবিতা শোনা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সত্যি মানুষ মরে কোথায় যায়? প্রাণ শক্তি, মানব চেতনা তো একটা বড় শক্তি। শক্তির ক্ষয় নেই, ধ্বংস নেই। বিভাসের চেতনা তাহলে পঞ্চভূতে বিলীন হয়ে যায়নি? হ্যাঁ, এই তো বিভাস দাঁড়িয়ে আছে আমার সামনে, গায়ে কালো সবুজ কোট, হাসছে, বলছে, কি রে, ডাকলাম তোকে?
আর তুই এলি না, আয় না। বাবুজি, বাবুজি। চমকে জেগে উঠলাম। ব্রিজ প্রসাদ আমাকে ধাক্কা দিচ্ছে। अरे उठे उठे, अरे गाड़ी आ रही है, खबर हो गया। চেয়ারে বসে কখন ঘুমিয়ে পড়েছি কে জানে। লজ্জিত হয়ে চোখ কচলে বললাম, কিন্তু আমার টিকিটটা যে বদলে দিতে হবে। दिन बदले দিচ্ছি, জংশনের তো। হ্যাঁ। টিকিট পকেটে পুরে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম। ভয়ানক শীত। লাইনের ওপারে দিগন্তস্পর্শী প্রান্তর। মেঘহীন নির্মল আকাশে ঝকঝক করছে নক্ষত্রের দল। শহরে এত তারা দেখা যায় না। শীত কাটাবার জন্য একটা সিগারেট বের করে ধরাতে ধরাতে শুনলাম অন্ধকার ফুটো করে তীক্ষ্ণ হুইসলের আওয়াজ। ট্রেন আসছে। জাংশনে যখন পৌঁছলাম তখন রাত প্রায় শেষ। সামান্য আলো ফুটেছে পূর্ব দিকে। বিহারের এক অখ্যাত জাংশন। এমন কিছু জমজমাট স্টেশন নয়, তবু এরই মধ্যে চাওয়ালা ঘুম চোখে ট্রেতে কেটলি আর ভাঁড় নিয়ে ঘোরাফেরা করছে। এক ভাঁড় চা কিনে খেলাম। ভাঁড়টা লাইনে ছুঁড়ে ফেলতে ফেলতে মনে হলো, এবার, তাই তো, এবার কি? পাগলের মতো চলে তো এলাম, এখন যাব কোথায়? কে আমাকে বলে দেবে কাল রাতে যাকে আমি দেখেছি সে কে, সে কোথায়? রাতের অন্ধকার কেটে দিন হয়ে আসার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে কিছু একটা ভুলই বোধহয় হয়ে গেল। রাত্রির গভীরতা, নির্জন রহস্যময়তা মানুষের যুক্তিকে দুর্বল করে দেয়। এখন আমার আসন্ন দিনের ম্লান আলোয় দাঁড়িয়ে বড় ক্লান্ত আর অবশ লাগলো। বড্ড ছেলে মানুষই হয়ে গিয়েছে। ফেরবার ট্রেন নিশ্চয়ই এই মুহূর্তে নয়। খুব খিদে পেয়েছে। স্টেশনের বাইরে কোনো খাবারের দোকান পাওয়া যেতে পারে এই ভেবে এগোলাম। হ্যাঁ, দোকান একটা আছে বটে। দোকানি সবে ঘুম থেকে উঠে দোকানের সামনে গামছা পরে উবু হয়ে বসে দাঁতন করছে। পাশে একটা বেঞ্চি। তাতে বসে বললাম, খাবার কিছু হবে? দোকানি ব্যস্ত হয়ে বলল, हाँ 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 जी हाँ होबे लाड्डू कटकटी भुजिया जा चाइबेन ए बनारसिया देख बाबू का चाहिए देख। কাঁচা শালপাতার ঠোঙায় বাসি খাবার খেতে খেতে হঠাৎ সামনে তাকিয়ে আমার পিঠ বেয়ে একটা ঠান্ডা শিহরণ নেমে গেল। আমি ভুল করিনি তাহলে। বিভাসও ভোলেনি এতদিন পর। আমার সামনে রাস্তার ওপারে একটা বাঁধানো কালভার্ট। সেই কালভার্টের গায়ে খড়ি দিয়ে একটা তীর চিহ্ন আঁকা। বিভাস ওই দিকে গিয়েছে। আমি যাতে পথ চিনে যেতে পারি তার জন্য রেখে গিয়েছে পথের নির্দেশ। এখন আর রাত নয়, প্রসন্ন সকাল একটি আলোর ফুলের মতো ফুটে উঠছে। এখন আমার মস্তিষ্কে কোনো কুয়াশা নেই। আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি কালো সিমেন্টের ওপর সাদা খড়ি দিয়ে আঁকা তীর চিহ্ন। বিভাস আমাকে ডাকছে। যাচ্ছি বিভাস, আমি যাচ্ছি। ডাক শুনেছি আমি। তুই একটু অপেক্ষা কর। তীর যেদিকে নির্দেশ করছে সেদিকে শুধুই ধুধু মাঠ, আর অনেক দূরে আকাশের গায়ে আঁকা নীল পাহাড় শ্রেণী। খাবারের পয়সা দিয়ে দোকানিকে জিজ্ঞেস করলাম, এই রাস্তাটা কত দূর গেছে? क्यों आप कहाँ जाइएगा? কোথাও না, এমনি বেড়াতে এসেছি এদিকে। এই রাস্তায় কিছু দেখার মতো নেই? हाँ जी बहुत अच्छे जंगल पहाड़ सभी आते हैं देखते हैं यहाँ पर। আপনি যাবেন? ও, কিসে যাব? এখনই ওদিক থেকে বাস আসবে, দাঁড়ান একটু। কোলে বিরাট থেকে শেষ রাত্রে ছাড়ে, আসার সময় হয়ে গেল। বলতে বলতেই একটু ঝরঝরে চেহারার বাস বিকট আওয়াজ করে এসে দাঁড়ালো দোকান থেকে একটু দূরে।
20-25 জন লোক নেমে দ্রুত পায়ে চলে গেল স্টেশনের দিকে। চামড়ার ব্যাগ কাঁধে ধুলো মাখা কন্ডাক্টর এসে বেঞ্চিতে বসে আড়মোড়া ভেঙে বলল, ও बनारसिया तुरंत चाय लाओ। আমি তার কাছে গিয়ে বললাম, ভাই এই বাস কোথায় যায়? কোলেবিরা যাবেন? আমার এক বন্ধু কাল রাত্রিরে এই পথে গিয়েছে, তাকে তাকে আমার দরকার। সবুজ কালো কোট পরা কাউকে কি আপনি আপনি বাসে উঠতে দেখেছেন? সবুজ কালো কোট? হ্যাঁ দেখেছি। আপনার বাসে উঠেছিল? লোকটার যেন পৃথিবীর কোনো ব্যাপারে উৎসুক নেই। আঙুল মটকাতে মটকাতে আবার হাঁক পারল, अरे बनारसिया चाय तो लाओ बाबा, जड़ के मारे हड्डी गुड्डी सब जम गया। তারপর আমার দিকে তাকিয়ে বলল, রাত্রিরে লাস্ট ট্রিপ নিয়ে যাওয়ার সময় আপনার সবুজ কোট পরা বন্ধু আমার বাসে উঠেছিলেন, মাঝ রাস্তায় ওই পালঘাটের সামনে নেমে গেছেন। আপনারও যদি যাওয়ার থাকে তাহলে ওই যে বাস দাঁড়িয়ে আছে উঠে পড়ুন, ঠিক জায়গায় নামিয়ে দেবো। এক ঘন্টা পরে নীল পাহাড়ের পায়ের কাছে আমাকে নামিয়ে দিয়ে বাস কোলেবিরার দিকে চলে গেল। পথের ধারে লাল মাটিতে জন্মানো ঘাসের উপরে জমা শিশির চকচক করছে শীতের মিষ্টি রোদ্দুরে। একদিকে খোলা প্রান্তর আর একদিকে ছোট পায়ে চলা সুঁড়ি পথ চলে গিয়েছে পাহাড়ের দিকে। সকালের একটা নিজস্ব গন্ধ আছে, বাতাসে সেই গন্ধ পাচ্ছি। দেখতে দেখতে পথ আমাকে নিয়ে এলো শাল পিয়াল কেঁদো গাছের জঙ্গলে। পায়ের নিচে ঝরা পাতার রাশ, শিশিরে ভিজে আছে বলে শব্দ হচ্ছে না। চারদিকে সুনিবিড় স্তব্ধতা, কেমন শান্তি মিশে আছে আজ সকালের আলোয়। এই তো কাল সন্ধে অবধি কারখানার জমি খুঁজতে ঘুরে বেড়াচ্ছিলাম, বৈষয়িক কথা বলছিলাম পাকা ব্যবসায়ীদের সঙ্গে। এখন মনে হচ্ছে সেসব যেন কবেকার অতীতের কথা। শহরের ধুলো গায়ে আর একটুও লেগেনি। অরণ্য আরো নিবিড় হয়ে এসেছে। উপরে তাকালে পাতার ফাঁকে হীরের কুচির মতো আকাশ চোখে পড়ছে। দুদিক দিয়ে পাহাড় ঢালু হয়ে এসে সামনে যেন সংকীর্ণ একটা গিরিপথের সৃষ্টি করেছে। কি অপূর্ব সে পথ! ঘন সবুজ গাছপালা ছায়া দিচ্ছে সেই পথে। দু একটা গাঢ় লাল কাঠবাদাম পাতা ঝরে পড়ছে নিঃশব্দে। বাতাস যেন দেবধূপের সৌরভ। স্বপ্নে দেখা রামধনুর রঙের মতো আলো কোথা থেকে এসে ছড়িয়ে পড়েছে জায়গাটায়, এবং আমার বাঁদিকে একটা বড় পাথরের গায়ে একটা সাদা তীর চিহ্ন নির্দেশ করছে দুই পাহাড়ের মধ্যবর্তী ওই সুন্দর পথের দিকটা। আমি আবার সামনে তাকালাম। সবুজের অলংকারে ছায়ার আলোয় মায়াময় হয়ে আছে পথটা। বনের ভেতরে বাঁক ফিরে চলে গিয়েছে অজানা কোনো পরিদের দেশে। সেখানে বিভাস আছে, আর আছে পৃথিবীর উন্মত্ত কোলাহল থেকে দূরে সুগভীর শান্তি। ওখানে একবার পৌঁছতে পারলে আর কষ্ট পেতে হয় না, আর ব্যস্ত হতে হয় না পার্থিব চিন্তার দোলায়। ওখানে একবার পৌঁছতে পারলে আর বাড়ি ফিরে আসতে হয় না। কারা যেন পথের বাঁকের ওপাশে আমার জন্য মালা নিয়ে দাঁড়িয়ে আছে, শুধু আমার যাওয়ার অপেক্ষা। বিভাস আমাকে ভালোবাসে, তাই সে আমাকে পৃথিবীর কূট কোলাহল থেকে দূরে ওই রামধনুর দেশে নিয়ে যেতে চায়।
যেখানে মিষ্টি রোদে পিঠ দিয়ে আমরা দুই বন্ধু সেই কবেকার হারিয়ে যাওয়া ছোটবেলার মতো পাশাপাশি বসে থাকব। বিভাস তাই আমাকে এই পথে ডেকে নিয়ে গিয়েছে। কিন্তু কিন্তু এমন হয় না। ঘুমোবার আগে অনেক কাজ বাকি। শিউলি অপেক্ষা করে আছে, সে আমার জন্য রেঁধে রাখবে। বাড়ি গেলে আসন পেতে খেতে দেবে গরম ধোঁয়া ওঠা ভাত, কাঁকরোল ভাজা, মুগের ডাল। আমি বাড়ি ফিরলে সে হাসবে। আমার ছেলে দৌড়ে এসে বলবে, কি এনেছো আমার জন্য বাবা? এরা সবাই অপেক্ষা করে আছে। এখন আমার বিভাসের সঙ্গে দেখা করা হয়ে উঠবে না। আরো কত সুন্দর শিশির ভেজা সূর্যোদয়, বর্ষণ মুখর সিক্ত দিন তাদের সৌন্দর্য নিয়ে অপেক্ষায় আছে। এমন হয় না। কি সুন্দর দেখাচ্ছে পথটা, গেলেই হয়। এই তো এক পা। না, মন শক্ত করে সেদিকে হাত নেড়ে বললাম, আজ না রে বিভাস, আজ পারলাম না। খোকা কাঁদবে, খোকার মা কাঁদবে, অনেক কাজ বাকি। সব সেরে আমি আসব। তুই অপেক্ষা করে থাক, আমি ঠিক আসবো, কথা দিচ্ছি আসবো। পেছনে ফিরে এগিয়ে চললাম অরণ্যের বাইরে। সেখানে কোলেবিরা থেকে ফিরতি বাস কিছুক্ষণের মধ্যেই এসে দাঁড়াবে। সানডে সাসপেন্সে শুনছিলেন বিভাস ডাকছে, রচনা তারাদাস বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে এবং স্টেশন মাস্টারের চরিত্রে দীপ, সঙ্গীর ভূমিকায় নীল, দোকানদার রাজেশ, কন্ডাক্টর ইন্দ্রনীল, সমবেত কণ্ঠে মির্চি টিম, বিভাস এবং গল্পের সূত্রধার অগ্নি, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত দীপক রায়, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, সহযোগিতায় অর্ণব, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস, প্রচার পরিকল্পনা, শব্দগ্রহণ ও পরিচালনা অগ্নি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভাস ডাকছে। সানডে সাসপেন্স আপনি শুনতে পাবেন শুধুমাত্র আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলায় এবং গানা অ্যাপে।